2026-এর নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রশ্নে এমনিতেই গলদঘর্ম হতে হচ্ছে ভোটারদের। প্রায়শ অবসরে নতুন মুখ, নতুন মার্কা, চেনা প্রতিদ্বন্দ্বীদের অনুপস্থিতি, সোশ্যাল মিডিয়া, এআই এর যুগে নানা বিভ্রান্তি ভোটারদের পেরেশানিতে ফেলেছে। অনেকেই আবার আছেন যারা জীবনের প্রথমবার ভোটের অভিজ্ঞতা নিতে যাচ্ছেন। এর উপর আবার গণভোট ভোটারের উপর বেশ পরিশ্রমী ও ক্লান্তিকর কাজ চাপিয়ে দিয়েছে। ভোটের ফলাফল পুরোপুরি বুঝে ভোট দিতে হলে ভোটারকে ৩৯ পাতার জুলাই জাতীয় সনদ, ৭ পাতার জুলাই জাতীয় সনদ বাস্তবায়নাদেশ এবং গণভোট অধ্যাদেশ মনোযোগের সাথে বুঝতে ও পড়তে হবে। জুলাই সনদের ৮৪টা দফায় অন্তত ৭০টি স্থানে উল্লেখ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে রাজনৈতিক দল বা জোট তাদের নির্বাচনী ইশতেহারে নিজেদের অবস্থান উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট নিতে পারলে সেই মতে ব্যবস্থা গ্রহণ করতে পারবে। অর্থাৎ শুধু জুলাই সনদ পাঠ করেই গণভোটের সিদ্ধান্ত গ্রহণ করার উপায় নাই। হ্যাঁ বা নায়ের বিষয়ে সঠিক ও ইনফর্মড সিদ্ধান্ত গ্রহণ করতে হলে ভোটারকে অন্ততপক্ষে বড় দল ও জোটের ইশতেহারও পাঠ করতে হবে। ৩টি আইন ও রাজনৈতিক দলগুলোর ইশতেহারে মর্মর্থ বোঝার পরে ভোটারকে গবেষণা করে দেখতে হবে বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা বিরোধী শক্তির অতীত ও বর্তমান এবং ২০২৪ এর গণ অভ্যুত্থানের পর থেকে অদ্যাবধি ইন্টারিম সরকারের গতিপথ ও মতাদর্শ। সেই সাথে বারবার তুলনা করতে হবে বর্তমান সংবিধান ও প্রস্তাবিত পরিবর্তিত সংবিধান। সংবিধানে কি আছে এবং সংস্কারের পর কি হবে, এবং যা হবে তা ভোটারের ইচ্ছার সাথে কতটুকু মিলছে না তাও খতিয়ে দেখতে হবে একজন সচেতন ভোটারকে। লেখক আইনের ছাত্র হওয়ার পরেও তারই এটা বুঝতে যথেষ্ট বেগ পেতে হয়েছে। সেখানে আমাদের দেশের যারা ভোটার তাদের কতজনের পক্ষে জেনে বুঝে গণভোটের রায় দেওয়া সম্ভব হবে। আর এত গবেষণা না করে যদি হুজুগে সিদ্ধান্ত প্রদান করে তাহলে ভবিষ্যতে বাংলাদেশের পথ চলা চরম ঝুঁকিতে পড়তে পারে। জুলাই সনদে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার কথা বলা হচ্ছে। যুক্তি হলো উচ্চকক্ষ থাকলে নিম্নকক্ষ যা খুশি তাই করতে পারবে না। ভোটাররা অতীতের ২.৫ মিনিটের আইন পাশের নজিরগুলো স্মরণ করে হয়তো ফট করে হ্যাঁ ভোট দিয়ে বসবে। কিন্তু জুলাই সনদ অনুযায়ী আসলে উচ্চকক্ষের কাছে নিম্নকক্ষের দাম শুধুমাত্র একটি ফর্মালিটির অংশ। নিম্নকক্ষ উচ্চকক্ষের পরামর্শ মেনে নিতে বাধ্য না। এমনকি নিম্নকক্ষ উচ্চকক্ষের পরামর্শ উপেক্ষা করে একই বিল যদি পুনরায় পাশ করে তাহলে সেই পাশকৃত বিল উচ্চকক্ষে পাঠাতে হবে না। উচ্চকক্ষ যদি ১৫ দিনের মধ্যে নিজের মতামত না দেয় তাহলে সেই বিলটি অটোমেটিকভাবে পাশ হয়ে যাবে। তাহলে কি শুধু রাজনীতির বাইরে উচ্চাভিলাষী জনবিচ্ছিন্ন কিছু মানুষ, এনজিও কর্মী ও নাগরিক সমাজের মানুষের ক্ষমতা লিপ্সা পূরণের জন্যই ১০০ আসনের এই উচ্চকক্ষ? এর ভার কে মেটাবে? এর চেয়ে এক কক্ষ বিশিষ্ট বর্তমান সংসদ ব্যবস্থায় সংসদীয় স্থায়ী কমিটিকে ক্ষমতায়িত করলেই কি ভালো হতো না? সংস্কার প্রস্তাবে বাঙালি জাতীয়তাবাদের জায়গায় বাংলাদেশি জাতীয়তাবাদের কথা বলা হয়েছে। দেখুন, এই প্রস্তাবে চাকমা, মারমা সহ আদিবাসী জনগোষ্ঠী খুশিই হবে, কারণ সবাই বাঙালি নাও হতে পারে। তবে ভেতরের ফাঁকিবাজিটাও তলিয়ে দেখা আমাদের কর্তব্য। এই জুলাই সনদের প্রণেতারা আদিবাসী শব্দের ব্যবহারের ঘোর বিরোধী। তাহলে তাদের আসল উদ্দেশ্যটি কি? সবচেয়ে বড় সর্বনাশা কাজটি হলো এই জুলাই সনদ নারী বিদ্বেষী মনোভাবাপন্ন ব্যক্তি ও গোষ্ঠীর স্পিরিটে প্রণীত। এটি বলেছে রাজনৈতিক দলগুলো প্রথমে তাদের মোট মনোনীত সদস্যের ৫% নারীদের দেবে। এটা পর্যায়ক্রমে বৃদ্ধি করতে করতে ৩৩% করা হবে। রাজনৈতিক দলগুলো যখন ৩৩% আসনে নারীদের মনোনয়ন দেবে তখন সংসদে নারীদের জন্য সংরক্ষিত
50টি আসন রাখার যে ব্যবস্থাটি ছিল সেটি বাতিল করা হবে। সংবিধান মোতাবেক সংসদে আসন সংরক্ষিত রাখার মেয়াদ 2043 সালে শেষ হবে, কিন্তু জুলাই সনদ মোতাবেক 2043 সালের আগেও নারীদের জন্য আসন সংরক্ষণের যে ব্যবস্থা সেটি বাতিল হতে পারে। এখন আপনারই বলুন, রাজনৈতিক দলগুলো 33% আসনে নারীদের মনোনয়ন দিলেও কি 2043 সালের মধ্যে নারীরা নিদেন পক্ষে 50টা আসনে জিতে আসবার মতো সামাজিক অবস্থা তৈরি হবে? জামাতে ইসলামী তো এবার নারীদের মনোনয়নই দেয়নি এই বলে যে তারা প্রস্তুত হয়নি। আবার কখনো বলেছে নারী নেতৃত্ব ইসলাম সমর্থন করে না। এই অবস্থায় মাত্র 16 কি 17 বছরে 50টা আসনে নারীদের জিতে আসবার আলামত কি আপনি দেখতে পাচ্ছেন? সংস্কার প্রস্তাবটি তাহলে কি নারীদের পক্ষে হলো? 33% দেখেই লাফিয়ে হ্যাঁ ভোট দিয়ে আসার পরে বিষয়টি বিবেচনা না করে এখনই বিবেচনা করা উচিত। ফাঁকিবাজি আরও আছে। হ্যাঁ জয়যুক্ত হলেই যে প্রতিশ্রুত সংস্কারগুলো একই রকমের হবে তা কিন্তু নয়। যেমন যদি বিএনপি সংখ্যা গরিষ্ঠতা লাভ করে এবং হ্যাঁ জিতে যায়, তাহলে আইনজীবীদের নির্বাচনে কোনো রাজনৈতিক দলের ব্যানারে কোনো সংগঠন নির্বাচন করতে পারবে না। জামাতে ইসলামী বা এর নেতৃত্বাধীন জোট ক্ষমতায় এলে এবং গণভোটে হ্যাঁ বিজয় হলে বন্ধ করতে হবে আইনজীবীদের সংগঠন। আপাতত বিষয়টি দেখে ভালো মনে হলেও আদালত প্রাঙ্গণে না গেলে তো ভোটাররা জানতে পারছেন না ওখানে জামাত ইসলামীর মতাদর্শ চর্চার করার অরাজনৈতিক প্ল্যাটফর্মের আড়ালে কি পরিমাণ গুপ্ত সংগঠন আছে। সাদা চোখে দেখলে মনে হবে বিএনপি ক্ষমতায় গেলে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী পদে একই ব্যক্তি থাকতে পারবে। জামাত ক্ষমতায় গেলে একই ব্যক্তি দুটো পদে থাকতে পারবে। এখন আপনাদের অনেকের মনে হবে তাহলে তো জামাতে ইসলামী ভালো। বিএনপির নেতা একই সাথে দুটো পদে থাকতে চান। বিএনপি আইনজীবীদের লেজুর বৃত্তি পছন্দ করে ইত্যাদি ইত্যাদি কারণে বিএনপি খারাপ, জামাত ভালো। তবে মাইক্রোস্কোপ নিয়ে যদি তলিয়ে দেখেন তাহলে দেখবেন অন্য চিত্র। জামাত ক্ষমতায় এলে তো আইনের শাসন থাকবেই না, আইন চাপিয়ে দেবে, নানা অজুহাতে নারীদের ঘরে ঢুকিয়ে দেবে। আইন একদিকে সরিয়ে রেখে ভিন্ন মতের উপর চলবে আক্রমণ। এগুলো যে তারা করবে ইতিমধ্যেই তার আলামত দেখা যাচ্ছে। তাহলে প্রধানমন্ত্রী ও দলীয় প্রধানের পদে ভিন্ন থাকলেই বা কি, আর না থাকলে বা কি? আইনজীবীরা দলীয় লেজুর ভিত্তি করলেই কি, আর না করলেই কি? এখানের দিকে তাকান। আয়তুল্লাহর প্রেসিডেন্ট আলাদা ব্যক্তি, কিন্তু তাতে কি গণতন্ত্রের চর্চা বোঝায়? গণভোটে জুলাই জাতীয় সনদের 84টা দফা থেকে পছন্দ করা বা বাছাবাছি করার কোনো সুযোগ রাখা হয় নাই। ভোটারকে হয় সবগুলো দফা গ্রহণ করতে হবে, না হয় সবগুলো দফা প্রত্যাখ্যান করতে হবে। আবার কোনো একটি দফা গ্রহণ বা প্রত্যাখ্যান করলে তার ফলাফল কি হবে সেটা বোঝাও বড় কষ্টসাধ্য। পড়তে হবে জুলাই সনদ, দুটো আইন ও রাজনৈতিক দলগুলোর ইশতেহার এবং একই সাথে দলগুলোর অতীতের ইতিহাস। ভোটার এতটা পরিশ্রম করবে না, এই বিশ্বাসেই কি শুভঙ্করের ফাঁকির ব্যবস্থা করেছে ইন্টারিম সরকার ও তাদের দোসররা? হ্যাঁ মানে সবগুলো বিষয় নিরঙ্কুশভাবে হ্যাঁ, কিন্তু না এর পরিধি ব্যাপক। 10টি বিষয়ের মধ্যে 10টিতেই না, সেটি যেরকম না, তেমনি 10টি বিষয়ের মধ্যে 7টিতে হ্যাঁ আর 3টিতে না, সেটিও আবার না। ধরুন জুতা কিনতে গেছেন, জুতা দেখতে সুন্দর, বাজেটে মেলে, কিন্তু পায়ে ব্যথা লাগে, উত্তর হবে না। আবার জুতা পায়ে ঠিক, বাজেটে মেলে কিন্তু দেখতে অসুন্দর, উত্তর হবে না। আবার জুতা দেখতে সুন্দর, পায়ে ঠিক, কিন্তু বাজেটে মেলে না, উত্তর হবে না। ভোটাররা ভালো করে না জেনে না বুঝে কেন এত বড় সিদ্ধান্ত নেবে? বিষয়টা যেভাবে বলা হচ্ছে, হ্যাঁ মানে সংস্কারের পক্ষে আর না মানে সংস্কারের বিপক্ষে, তা মূলত এক প্রকার কৌশলী খেলা। এটা হচ্ছে জনগণকে খেলা বুঝতে না দিয়ে খেলতে বলা। অর্থাৎ জনগণের ঘাড়ে চেপে খেলাটা আসলে খেলবে অন্যরা।